সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা এর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল নোমান, সিনিয়র প্রভাষক, অর্থ প্রতিষ্ঠান। তো এই ক্লাসে আজকে আমরা যা আলোচনা করব বা যাদের জন্য করা হবে তাদের ব্যাপারে আমি এখানে লিখেছি যে নবম ও দশম শ্রেণী বিষয় পদার্থ বিজ্ঞান। তো এই পদার্থ বিজ্ঞানের আমরা পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, স্টেট অফ ম্যাটার অ্যান্ড প্রেশার, এই অধ্যায়ে কিছু টপিকস নিয়ে আমি তোমাদের সাথে কথা বলব। আশা করি এই টপিকগুলো তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তো তোমাদের এই অধ্যায়ের পুরোটা বোঝা এবং অনুধাবন করা তোমাদের জন্য সহজ হবে। তো এই প্রত্যাশায় আমি আজকে শুরু করছি। তো শুরুতে আমি প্রেশার অর্থাৎ চাপ নিয়ে কথা বলব। চাপ প্রেশার তাহলে প্রেশার বা চাপটা আসলে কি? আমরা অনেকভাবে প্রেশারের সাথে হয়তো পরিচিত, বাট ফিজিক্সের প্রেশারটা অনেক রকমের প্রেশার থেকে একটু ভিন্ন। কারণ ফিজিক্সটা এমন একটা বিষয় যেটা স্পেসিফিক, তার ব্যাখ্যা গাণিতিক এবং তাত্ত্বিক এবং প্রমাণ, এই সবগুলো বিষয়কেই প্রমাণ করতে হবে। অর্থাৎ এই তিনটা বিষয়ের দ্বারাই প্রমাণিত হওয়া লাগবে। এই সমস্ত টপিকগুলি ফিজিক্সের অন্তর্ভুক্ত। এই জন্য সবগুলো প্রেশারকে আমরা আসলে ফিজিক্সের প্রেশার বা চাপ বলতে পারি না। তো ফিজিক্সের ভাষায় প্রেশার একটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। এটা আমরা বোঝার জন্য আমরা একটা চিত্রর সাহায্য নিচ্ছি। তো চিত্রটা একটা আয়তক্ষেত্র আমরা রাখবো, একটা আয়তক্ষেত্র বা একটা টেবিলের তলও চিন্তা করতে পারি। একটা টেবিলের তল, আয়তক্ষেত্র না বলে আমরা একটা টেবিলের তল বলে আমরা এটাকে চিন্তা করি। তাহলে যদি টেবিলের তল হয়, তাহলে তল যেহেতু বস্তুটা আয়তাকার, সুতরাং তার কি থাকবে? একটা ক্ষেত্রফল থাকবে। আমি এটা মনে করি ক্ষেত্রফল এ। ক্ষেত্রফল এ হলো টেবিলের তলের ক্ষেত্রফল। তো এইরকম একটা টেবিলে যদি আমরা কি করি? বল প্রয়োগ করি, অর্থাৎ আমার দুই হাত দিয়ে আমি কি করি? আমার বলটাকে আমি এখানে প্রয়োগ করি, তাহলে বল এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, এটা হলো চাপ। তাহলে আমি কি করলাম? এই তলের উপরে এক পরিমাণ বল লম্বভাবে প্রয়োগ করলাম। এক পরিমাণ বল লম্বভাবে প্রযুক্ত করি, তাহলে টেবিলটা যা অনুভব করবে, অর্থাৎ টেবিলের উপরে যা অনুভূত হবে তা হলো চাপ। অর্থাৎ চাপ পি সমান বল এফ বাই ক্ষেত্রফল। চাপ পি সমান বল এফ বাই ক্ষেত্রফল এ।
অর্থাৎ যদি আমরা আরো সহজভাবে লিখি বা বাংলা ভাষায় পরিহার করি তবে আমরা লিখব চাপ সমান F/A। তো এটা F/A কি বোঝাচ্ছে এখানে? F/A বোঝাচ্ছে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। F/A বোঝাচ্ছে এখানে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। ওকে, তো এখানে আমরা আরেক কিছু জিনিস আমরা আলোচনা করতে পারি। P সমান F/A যদি আমরা দেখি, এখানে আরো কিছু বিষয় এখানে আমরা আলোচনা করতে পারি। যেমন P এর সাথে A এর সম্পর্ক, অর্থাৎ চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কি? তাহলে চাপের সাথে সম্পর্কটা P এর, চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা এখানে ব্যস্ত অনুপাত, অর্থাৎ P উপরে আছে এবং A আছে নিচে। তাহলে এরকম যখন হয় একটা উপর একটা নিচে, তখন সম্পর্কটা হয়ে যায় ব্যস্ত অনুপাতে। এই হিসাবে P এর সাথে এর সম্পর্ক ব্যস্ত অনুপাতে। এখন ব্যস্ত অনুপাতিক মানেটা কি? ব্যস্ত অনুপাতিক মানেটা হলো যদি A বাড়ে তো P কমবে, যদি A বৃদ্ধি পায় তাহলে কি হবে? P কমবে। আবার P যদি বাড়ে তাহলে A কমবে, অর্থাৎ একটার একটা বিপরীত। এটা বলা হয় ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। আবার P এর সাথে F এর সম্পর্ক সমানুপাতিক। এর মানে কি? এর মানে হলো P যদি বাড়ে তো F বাড়বে, অর্থাৎ প্রেসার বাড়ে তো F বাড়বে। উল্টাভাবে যদি বলি বল বাড়বে তো চাপ বাড়বে। এই হলো মোটামুটি P সমান F/A এর ব্যাখ্যা। তো আমরা এখন P এর অর্থাৎ চাপের একক বের করব। চাপের একক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যা লিখব, উপর লিখছি P সমান F/A। তো এখানে P হলো, এখানে সরি F হলো বল, বলের একক আমরা জানি, বলের একক হলো নিউটন, নিউটনের N। আর A হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল এর একক হলো মিটার স্কয়ার। তা আমি লিখলাম এর পরিবর্তে মিটার স্কয়ার। তো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে বদল করে লিখতে পারি N m ইনভার্স 2, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। তো এইটাকে একসাথে আবার লেখা যায় প্যাসকেল। এর মানে নিউটন পার মিটার স্কয়ার সমান হলো প্যাসকেল। হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার সমান হলো প্যাসকেল। তো আমরা এই প্যাসকেল দিয়ে, অর্থাৎ এই চাপের সূত্র দিয়ে আমরা একটা ছোট্ট অঙ্ক করব। কি অঙ্ক করব? তাহলে আমরা সামনে আগাই। অঙ্ক করার আগে আরেকটা বিষয় আমি এখানে বলে দিচ্ছি। চাপের আমরা একক বের করলাম, চাপের একটা মাত্রা সমীকরণ আছে, আমরা এটা বের করে পরে অঙ্ক করব। তাহলে চাপের মাত্রা সমীকরণ আমরা দেখি। চাপের মাত্রা সমীকরণ, চাপের মাত্রা সমীকরণ, চাপের মাত্রা সমীকরণ। চাপের মাত্রা সমীকরণটা কি হবে? চাপের মাত্রা সমীকরণ বের করার জন্য আমরা চাপের সূত্রটা লিখব। চাপ P সমান F/A, চাপ P সমান F/A। তাহলে এই F মানে কি? F হলো m, অর্থাৎ F এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? m লিখতে পারি। তো যদি আমরা m লিখি, লিখলাম ma। আর A হলো ক্যাপিটাল, হলো এখানে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলটা ক্ষেত্রফল যাই তাই থাকুক। তারপর আমরা কি লিখবো? তারপর আমরা লিখবো m। m হলো এখানে ভর, ভরের মাত্রা হলো ক্যাপিটাল M। আমরা ক্যাপিটাল M লিখি, ভরের মাত্রা ক্যাপিটাল M। আর স্মল m এখানে ত্বরণ, ত্বরণের মাত্রা হলো L/T ইনভার্স 2, যেটা আমরা গতির অধ্যায়ে পড়ে আসছি। এজন্য আমরা এখানে সরাসরি লিখে দেই L/T ইনভার্স 2। তাহলে বলের মাত্রা পেয়ে গেলাম m/L/T ইনভার্স 2। তাহলে A হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য তার মাত্রা হলো ক্যাপিটাল L এবং প্রস্থ এটা একটা দৈর্ঘ্য, এজন্য তার মাত্রা কি? ক্যাপিটাল L। এজন্য আমরা লিখব L গুণ L।
এখানে কি করতে পারি, একটু কাটাকাটি করতে পারি। এল এল যদি আমরা কেটে দিই তাহলে যা থাকবে তা হলো এল যদি আমরা কেটে দিই তাহলে থাকবে এল এল ইনভার্স 1 স্মল নিচের আরেকটা যদি আমরা উপরে নিয়ে যাই এটা এল ইনভার্স 1 আমরা লিখব, এল ইনভার্স 1 আর টি ইনভার্স 2। তাহলে এই হলো আমাদের চাপের মাত্রা বা চাপের মাত্রা সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে চাপের মাত্রা সমীকরণ কি পেলাম? চাপের মাত্রা সমীকরণ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, পি থার্ড ব্র্যাকেট সমান এন এল ইনভার্স 1 টি ইনভার্স 2 থার্ড ব্র্যাকেট। এই হলো চাপের মাত্রা সমীকরণ। এখন আমরা যদি ছোট্ট একটা অঙ্ক করি তাহলে অঙ্কটা কিরকম হবে? ধরি কোন পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 20 মিটার স্কয়ার এবং বলের মান প্রযুক্ত বলের মান বলের মান 100 নিউটন। তাহলে চাপের মান বের করো। আমরা লিখব চাপের মান বের করো, চাপের মান বের করো। ওকে, তাহলে এখানে আমরা যা করব ফিজিক্সের অঙ্কের বেলায় কিছু নিয়ম আমরা ফলো করে থাকি। একটা নিয়ম আমরা ফলো করে থাকি অঙ্ক করার ক্ষেত্রে। এই নিয়মটা কিরকম? আমরা প্রথমে যেটা করব অঙ্কের ক্ষেত্রে, আমি সবাইকে বলবো এই বিষয়টা খেয়াল রাখার জন্য যে একটা অঙ্ক যখন আমরা করবো, গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করব, তখন আমি কি কি রাশিগুলো দেওয়া আছে এটাকে আগে আমি ফাইন্ড আউট করে ফেলবো। তারপরে আমি যা করব, হাতের ডান পাশে আমরা এটা লিখে দিব। কি লিখবো? যে এখানে ক্ষেত্রফলকে দেওয়া আছে, ক্ষেত্রফল কি দেওয়া আছে? 20 মিটার স্কয়ার। ক্ষেত্রফল এ সমান 20 মিটার স্কয়ার এবং আর কি দেওয়া আছে? বলের মান দেওয়া আছে। তাহলে বলের মান কত? বল F সমান 100 নিউটন। বের করতে হবে কি? চাপের মান বের করতে হবে। আমরা চাপের মানটা এখানে নিচে লিখে দিতে পারি। চাপ P সমান ওয়াট। এইভাবে আমরা একটা দাগ দিয়ে আলাদা করে দিতে পারি যাতে আমাদের অঙ্কের সাথে মিশে না যায়। তো আমরা এখন সূত্র অনুযায়ী কি করব? তাহলে যে রাশিগুলো দেওয়া আছে এই রাশিগুলো অনুযায়ী আমি চাপের সূত্র আমরা জানি, চাপ লিখব। আমরা জানি P সমান 1/A। F কত? 100 নিউটন। 100 নিউটন। আর A কত? A হলো 20 মিটার স্কয়ার। আমরা এখন জটিলতা পরিহার করার এককগুলো আমরা লিখব না। আর যদি লিখি তো কোনো সমস্যা নেই, তো সতর্কতার সাথে লিখতে হবে যাতে আমাদের এককটা ভুল না হয়ে যায়। তাহলে আমি বলবো যে এককগুলো না লিখে শেষে যেহেতু আমার চাপের একক আমাদের জানা আছে আমরা শেষে লিখে দিব, তাহলে ভুল ত্রুটিটা পরিহার হয়ে যাবে আমাদের। তো এই ক্ষেত্রে আমি যা পাবো 20 দিয়ে যদি ভাগ করি, কাটাকাটি করি 5, তারপরে পাচ্ছি তাহলে কত? 5। তাহলে চাপ পেয়ে যাচ্ছে আমরা 5। তাহলে 5 এর একক আমি জানি। তো 5 এর একক কি? চাপের একক কি? প্যাসকেল। আমি লিখে দিচ্ছি প্যাসকেল। এর মানে চাপ P সমান 5 প্যাসকেল। তো এবার আমরা কি করতে পারি? একটা অঙ্ককে করে ফেলতে পারি। ওকে, তাহলে এইভাবে আরো যত অঙ্ক আছে আমরা এবার সমস্যা বা এগুলো সমাধান আমরা করতে পারবো আশা করি। ওকে, আমি তাহলে একটু পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক হলো ঘনত্ব, ডেনসিটি। পরবর্তী টপিক ডেনসিটি বা ঘনত্ব। আমরা লিখব ঘনত্ব
ডেনসিটি। তাহলে ঘনত্ব কি? ঘনত্বের ইংরেজিটা হলো ডেনসিটি। আমরা ঘনত্ব বের করি। তাহলে ঘনত্বটা কি? এখন যদি আমি বলি যে তিনটা গ্লাস আমি নিলাম, তিনটা গ্লাসের মধ্যে একটা গ্লাসে নিলাম আমি পানি, একটা গ্লাসে নিলাম আমি মধু, আর একটা গ্লাসে নিলাম আমি পারদ বা মার্কারি। এখন তুমি হাতে নিয়ে দেখলে যে এক একটা ভর এক এক রকম, অর্থাৎ তিনটায় সম আয়তনে পানি, মধু এবং পারদ দেওয়া আছে, কিন্তু তিনটার ভর একরকম হবে না। তাহলে এখানে তিনটে ভর যদি একরকম না হয় তাহলে তার ঘনত্বগুলো কি হতে পারে? তাহলে আমরা ঘনত্বকে প্রকাশ করার জন্য আমরা যা বলবো তা হলো এটা, যে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তাহলে আমি ধরে নিই একটা পাত্র, যার একটা বিকার, যার আয়তন ভি, যার আয়তন ভি, তার মধ্যে পানি আছে অথবা অন্য কোনো তরল পদার্থ থাকতে পারে এই পরিমাণ। আমরা এটা মনে করি পানি আছে। পানির ভর m সমান, পানির ভর m। তাহলে পাত্রের আয়তন v, পানির ভর m। তাহলে ভর এবং আয়তনের যে সম্পর্ক, এই সম্পর্কটা বলা হয় ঘনত্ব। সম্পর্কটা ইচ্ছা মতো করলে হবে না, এবং ইচ্ছা মতো না করলে কি করবো আমরা? তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী সম্পর্কটা সেট আপ করবো, তৈরি করবো। সংজ্ঞা অনুযায়ী কি বললাম? যে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তো ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করতে হয়। রো সমান m/v। তাহলে রোটা কি? রোটা হলো ঘনত্ব, আর m হলো ভর, v হলো আয়তন। তাহলে আমরা কি বললাম? একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। তো এটা হলো একক আয়তনের ভর, এটা হলো একক আয়তনের ভর। এটা একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এজন্য ঘনত্ব রো সমান m/v। আমরা এটা একটু এখানে পাশে লিখে দিই, হয়তো আমাদের জন্য আর একটু মনে একটা সহজ হবে। ঘনত্ব রো সমান m/v। তাহলে আমি পাশে লিখে দিচ্ছি চিহ্নটার নাম, তার নাম রো। এই চিহ্নটার নাম হলো রো। ওকে, তাহলে ঘনত্ব রেডি পেলাম। তাহলে ঘনত্বটা আমার কিসের মধ্যে হচ্ছে? তাহলে ঘনত্বটা হচ্ছে ভর এবং আয়তনের সম্পর্ক, অথবা ভর এবং আয়তন অনুপাতকে বলা হয় ঘনত্ব। ওকে, তাহলে আমরা এখানে ঘনত্ব, আয়তন, m এর সম্পর্কগুলো একটু পরিষ্কার করে নিই। তাহলে রো হলো ঘনত্ব, রো এর সাথে m এর সম্পর্ক হলো সমানুপাতিক। রো উপর আছে, m উপর আছে, এজন্য রো এর সাথে m এর সম্পর্ক হলো সমানুপাতিক। অর্থাৎ যদি রো বাড়ে তো m বাড়বে, অথবা m বাড়ে তো রো বাড়বে, অথবা রো কমবে তো m কমবে। এটা হলো সমানুপাতিক সম্পর্ক। আর রো এর সাথে v এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। কেন? আগের আলোচনা আমরা বলে আসছি যে নিচে আছে একটা আর উপর আছে একটা। তাহলে আর রোটা উপরে আর ভিটা আছে নিচে, তার মানে এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে কি হয়? যদি একটা বৃদ্ধি পায় তো আরেকটা হ্রাস পাবে, অর্থাৎ একটা বাড়ে তো আরেকটা কমবে, অথবা একটা কমবে তো আরেকটা বাড়বে। অর্থাৎ রো যদি বাড়ে তাহলে ভি কমবে, ভি যদি বাড়ে তাহলে রো কমবে। এইভাবে সম্পর্কগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করতে পারি। ওকে, তাহলে আমরা এই সম্পর্কটা কিছুটা পরিষ্কার করার চেষ্টা করলাম। তাহলে এখন কি করব? এখন আমরা ঘনত্বের আমরা একক বের করব। তাহলে ঘনত্বের একক বের করার জন্য আমরা যা করি, m এর একক কি? m হলো যদি ভরের একক কেজি, ভরের একক কেজি। আর v কি? v হলো আয়তন, আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে ভরের একক কেজি আর আয়তনের একক মিটার কিউব। তো দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি কেজি পার মিটার কিউব। কেন পার হলো? যেহেতু m কিউবটা নিচে ছিল, এটাকে আমরা উপরে নিয়ে গেছি, অর্থাৎ কেজির সাথে একই লাইনে লিখেছি, এজন্য এটা লিখতে হবে কেজি পার মিটার কিউব। এটা অন্যভাবে লেখা যায়, তো অন্যভাবে আমরা নাই লিখলাম, তো একটা ভাবে লিখলাম। তো
তো ঘনত্বের একক কি পেলাম? কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে ঘনত্বের একক আমরা পেয়ে গেলাম। তাহলে আরেকটা যেটা আমরা করতে পারি, ঘনত্বের মাত্রাটা আমরা বের করতে পারি। তাহলে আমরা মাত্রাটা বের করার জন্য আমরা একটু সাহায্য গ্রহণ করে রাখি। ঘনত্বের মাত্রা, ঘনত্বের মাত্রা বা মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ, ঘনত্বের মাত্রা সমীকরণ। ঘনত্বের মাত্রা সমীকরণটা আমরা কি করব? আমরা সূত্রটা আগে লিখব। তাহলে আমরা সূত্রটা কি জানি? রো সমান m বাই v। তো m টা তো আমরা জানি ভর, আর রো হলো v হলো আয়তন। তাহলে আমরা এখানে m এর মাত্রা যেহেতু ভর, তো ভরের মাত্রা আগে সমীকরণ আমরা লিখে আসছি। ভরের মাত্রা হলো ক্যাপিটাল M, ভরের মাত্রা হলো ক্যাপিটাল M। আর v যেহেতু আয়তন, আয়তনটা কি? তিনটা মাত্রার গুণফল, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বা দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্বের গুণফল। তো দৈর্ঘ্য এটা একটা দৈর্ঘ্য, প্রস্থ এটাও দৈর্ঘ্যই, পুরুত্ব এটাও দৈর্ঘ্য, এই জন্য তিনটার মাত্রা কি হবে? সেম হবে। তাহলে আমরা কি লিখব? l গুণ l গুণ l, অথবা আমরা l কিউবও লিখতে পারি, কোনো সমস্যা নেই, l কিউবও লিখতে পারি। তো এবার যদি আমরা লিখি, তো এর সমান আমরা পাবো m নিচে হবে l কিউব। তো এটাকে আমরা উপরের সমীকরণ লিখে ফেলি, উপরের লাইনে m l ইনভার্স 3। এটা হবে কি? এটা হবে ঘনত্বের মাত্রার সমীকরণ। আর আমরা নিচের অংশ মুছে দেব। তাহলে ঘনত্বের মাত্রা সমীকরণ আমরা পেলাম। কি পেলাম? তাহলে ঘনত্বের মাত্রা সমীকরণ, ঘনত্বের মাত্রা সমীকরণ রো থার্ড ব্র্যাকেট সমান m l ইনভার্স 3। তাহলে আমরা কি পেলাম? ঘনত্বের এককও পেলাম, মাত্রাও পেয়ে গেলাম। তাহলে আমরা ছোট্ট একটা অঙ্ক করে আজকে আলোচনা আমরা শেষ করব। তো ছোট্ট অঙ্ক আমরা কি করতে পারি? ধরি বা একটি পাত্র, একটি 20 মিটার কিউব আয়তনের পাত্র, আয়তনের পাত্রে, আয়তনের পাত্রে 100 কেজি, 100 কেজি তরল পদার্থ রাখা আছে। 100 কেজি তরল পদার্থ রাখা আছে। তরলটির ঘনত্ব কত? তরলটির ঘনত্ব, তরলটির ঘনত্ব কত? প্রশ্ন। তাহলে একটি 20 মিটার কিউব আয়তনের পাত্রে 100 কেজি তরল পদার্থ রাখা আছে, তরলটির ঘনত্ব কত? তাহলে আমরা আগের অঙ্ক যেভাবে করেছিলাম একইভাবে আমরা একটু লিখবো। এখানে কি লিখবো? যেগুলো দেওয়া আছে এখানে এগুলো আমরা ফাইন্ড আউট করে আমরা লিখে ফেলবো, লিখে সূত্রটা প্রয়োগ করে ফেলবো। তাহলে আমরা এখানে যদি এই দিকটা ওইদিকে লিখি, যদি পাশে লিখলাম, তো আমরা একটু ওইদিকে লিখি বোর্ডে। এখানে এখানে আয়তন, আয়তন আয়তন ভি সমান 20 মিটার কিউব, ভর, ভর m সমান 100 কেজি। তাহলে ঘনত্ব কত? তো ঘনত্ব সমান প্রশ্নমূলক, ঘনত্ব রো সমান প্রশ্নমূলক, সেটা আমাকে বের করতে হবে। তা আমি কি করব? তা আমি লিখবো, আমরা জানি রো সমান m বাই v, রো সমান m বাই v। তাহলে আমরা m এর মান আমরা জানি, m এর মানটা বসে 100 কেজি, v এর মান 20। তো কাটাকাটি করলে কত হবে? 5 20 80। তাহলে আমরা পেয়েছি রো সমান 5। তাহলে 5, তাহলে ঘনত্ব পেলাম 5। তো ঘনত্ব একক আমরা জানি কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, অর্থাৎ রো সমান, তার ঘনত্ব রো সমান
5 কেজি পার মিটার কিউব। তাহলে এই তরল পদার্থের ঘনত্ব হলো এই পরিমাণ। ওকে, তাহলে আমরা ঘনত্ব আইডিয়াটা আমরা দিলাম, সূত্রগুলো দিলাম, একক দিলাম, মাত্রা সমীকরণ দিলাম, তারপর একটা অঙ্ক করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কারো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে ইনবক্স করবে, আমি তোমাদেরকে এগুলো উত্তর ইনশাল্লাহ দিয়ে দেব। তো আজকে ক্লাস শেষ করব। শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকটা মানুষের আলাদা প্রত্যেকের উপর দায়িত্ব রয়ে গেছে। তো আমাদের ঘরে যারা আছেন, যাদের সাথে আমরা সবসময় থাকি, বিশেষ করে মা বাবা, ভাই বোন, সবার সাথে আমরা ভালো ব্যবহার করব। মা বাবার কথা কখনো অমান্য করব না, কখনো মিথ্যা কথা বলবো না, সবসময় সত্য কথা বলবো। বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।